আজকের লেকচারের শুরুতেই আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা অথবা আপেক্ষিক তাপ নিয়ে। এই টপিকসটি আমরা লেকচার 2 তে আলোচনা করেছিলাম, তবে আমাদের প্রয়োজনে আমরা আজকে একবার ছোট করে রিকল করে নেব। আমরা জানি একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলা হয়। যদি এই কথাটাকে আমি আরেকবার ভালোভাবে বোঝার চেষ্টা করি, সাপোজ আমি m ভরের আননোন একটা বডি নিলাম। আমি জানি না যে এই বডিটা আসলে কি টাইপের। তো এইখানে যদি আমি এবার হিট দেই তাহলে এই বস্তুটার দুই ধরনের পরিবর্তন হতে পারে। এক হচ্ছে বস্তুটার অবস্থার পরিবর্তন হতে পারে অথবা এর টেম্পারেচার বেড়ে যেতে পারে। আমি ধরে নিচ্ছি বস্তুটার টেম্পারেচার বেড়ে যাবে, তাহলে তাপমাত্রা কি করবে? ইনক্রিজ করবে। আমি হিট দিচ্ছি ডেল্টা কিউ পরিমাণ, তাহলে এর অবস্থার পরিবর্তন না হয়ে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন এই যে অ্যামাউন্ট অফ হিট, এটা কার উপর ডিপেন্ড করবে? অ্যামাউন্ট অফ হিট ডিপেন্ড করবে হচ্ছে বস্তুর ভরের উপরে, অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে অ্যামাউন্ট অফ হিট তত বেশি পরিমাণ দিতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে এর টেম্পারেচারটা কি হবে? তত বাড়বে। অর্থাৎ আমি যত অ্যামাউন্ট অফ হিট দেব তত পরিমাণ টেম্পারেচার কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডেল্টা কিউ ইজ প্রপোর্শনাল অফ এম ডেল থিটা। এখন আমি যদি এই প্রপোর্শনাল সাইনটা উঠাই তাহলে লিখতে পারি ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই যে এখানে প্রপোর্শনাল সাইনের বাদে একটা কনস্ট্যান্ট টার্ম আসছে এস, এই এসটাকেই বলা হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা অথবা আপেক্ষিক তাপ। তাহলে আমি এখান থেকে বলতে পারি এস ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখান থেকে আমাদের ডেফিনেশনটা দাঁড়াচ্ছে যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলা হয়। এখন এর যদি আমি একক নিয়ে কথা বলি যে এর এককটা কি হবে? এককটা আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে এসআই ইউনিটে। তাহলে এসআই ইউনিটে এর একক হবে তাপের একক জুল, পার ভরের একক হচ্ছে কেজি, আর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে একক হচ্ছে কেলভিন। তাহলে দাঁড়াবে জুল পার কেজি কেলভিন। অথবা এটাকে আমি এভাবেও লিখতে পারি জুল পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই এসআই ইউনিট বাদে যদি আমি প্র্যাকটিক্যাল ইউনিটে এটাকে লিখতে চাই, প্র্যাকটিক্যাল ইউনিট যেটা প্র্যাকটিস করা হয়, তাহলে সেই ইউনিটটা কত হবে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। অথবা আমি যদি এই পাশে কে এবং এই পাশে কে দ্বারা মাল্টিপ্লাই করি, অর্থাৎ 1000 দ্বারা উপরে গুণ করলাম আর নিচে 1000 দ্বারা গুণ করলাম, তাহলে কত দাঁড়াবে? কিলো ক্যালোরি পার কিলোগ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা তাপমাত্রাটাকে সেন্টিগ্রেড এও রাখতে পারি, ক্যালভিনেও রাখতে পারি, একক ভরটাকে গ্রামেও রাখতে পারি, কিলোগ্রামেও রাখতে পারি। এই জন্য আমরা এখানে বলেছি একক ভর, অর্থাৎ আমরা এটাকে মেনশন করে দেইনি যে কিলোগ্রাম অর গ্রাম। এখন একটা কথা হচ্ছে যে এখানে বস্তুর ভরটাকে গ্রামে প্রকাশ করা হয়েছে অথবা কিলোগ্রামে প্রকাশ করা হয়েছে। এই দুইটা ইউনিট বাদে কি আমি অন্য কোনো ইউনিটে এটাকে প্রকাশ করতে পারি না? অবশ্যই পারি।
এবং সেই ইউনিটটার নাম হচ্ছে মোল ইউনিট। যখন আমি মোল ইউনিটে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা অথবা আপেক্ষিক তাপ নির্ণয় করব, তখন তার নাম হবে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা অথবা মোলার আপেক্ষিক তাপ। এখন আমরা আলোচনা করব মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা অথবা মোলার আপেক্ষিক তাপ নিয়ে। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন। মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? এক মোল গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের যে গ্যাসের পরিমাণটা আছে সেটাকে আমরা হিসাব করব মোল এককে। তাহলে আমরা লিখে রাখতে পারি গ্যাসের পরিমাণ হবে মোল এককে। তখনই আমরা কি বলবো? মোলার তাপ ধারণ ক্ষমতা অথবা মোলার আপেক্ষিক তাপ। এখন এই মোলকে প্রকাশ করা হয় n দ্বারা এবং মোল সমান সমান আমরা জানি n ইজ ইকুয়াল টু গ্যাসের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। তাহলে এখান থেকে আমরা যদি গ্যাসের ভরটা নির্ণয় করতে চাই তাহলে আমরা বলতে পারি m ইজ ইকুয়াল টু n ইন্টু ক্যাপিটাল M। ক্যাপিটাল M বলতে বোঝাচ্ছে ওই গ্যাসের আণবিক ভরকে। এখন এই ডেফিনেশন থেকে আমি কি বলতে পারি যে মোলার তাপ ধারণ ক্ষমতা ক্যাপিটাল C ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই n ইন্টু ডেল থিটা। এখন এখান থেকে আমরা এই ডেফিনেশনটাকে দাঁড় করাতে পারি। কিভাবে বলা যায় যে এক মোল গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে তাপের প্রয়োজন হবে তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা অথবা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। এখন এটাকে আমরা আরো একভাবে প্রকাশ করতে পারি, যখন ডেল্টা কিউ বা ডেল্টা থিটা অর্থাৎ পরিবর্তনটা যখন একদম ক্ষুদ্র মানের হবে তখন আমরা ডেল্টাটাকে ডি দ্বারা রিপ্লেস করতে পারি, অর্থাৎ তখন বলতে পারি ডি কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডি থিটা। অথবা আমরা বলতে পারি যে সি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি। এখন আমি যখন ডি থিটা ইউজ করব বা ডেল্টা থিটা ইউজ করব তখন আমরা পরিবর্তনটাকে অর্থাৎ টেম্পারেচারের পরিবর্তনটাকে সেন্টিগ্রেড স্কেলে রাখতে পারি, ফারেনহাইট স্কেলে রাখতে পারি অথবা কেলভিন স্কেলে রাখতে পারি। কিন্তু যখনই আমি ডিটি দ্বারা প্রকাশ করব টেম্পারেচারের পরিবর্তনটাকে তখন আমাকে অবশ্যই যে স্কেলটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে কেলভিন স্কেল। অর্থাৎ আমি তখন কেলভিন স্কেল দ্বারা তার টেম্পারেচারের পরিবর্তনটাকে প্রকাশ করব। অবশ্যই ডিটি হলে আমাকে কেলভিন স্কেল ব্যবহার করতেই হবে। এখন এখান থেকে আমি যদি তার এককের কথা বলি যে তার এককটা কত হবে, তাহলে কি লেখা সম্ভব না? অবশ্যই সম্ভব। আমরা এককটা বলতে পারি তাপের একক জুল। তাহলে জুল এন তার মানে হচ্ছে মোল, জুল পার মোল, আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে এখানে বলতে পারি জুল পার মোল কেলভিন অথবা জুল পার মোল ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট। যদি এসআই ইউনিট ছাড়া আমরা লিখি তাহলে ক্যালোরি এককে বলতে পারি। ক্যালোরি একক কি হবে? ক্যালোরি পার মোল কেলভিন অথবা বলতে পারি ক্যালোরি পার মোল ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী
ইউনিটগুলো বসাতে পারি। এখন এই যে আমরা মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ এটা গ্যাসের জন্য বলেছি, তো এটা শুধুমাত্র যে গ্যাসের জন্য হবে তা না, আমরা এটাকে কঠিন অবস্থার জন্য ব্যবহার করতে পারি অথবা লিকুইড অবস্থার জন্য ব্যবহার করতে পারি। তবে আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র গ্যাসের জন্য ব্যবহার করব, কারণ আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টারে গ্যাসের কথা বলা হয়েছে। যেহেতু গ্যাসের কথা বলা হয়েছে তাই আমরা এই টোটাল চ্যাপ্টারে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ গ্যাসের জন্য নির্ণয় করব। এখন আমরা দেখব আপেক্ষিক তাপ এবং মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। আমরা জানি আপেক্ষিক তাপের জন্য ডেল্টা কিউ সমান সমান ms ডেল্টা থিটা এবং মোলার আপেক্ষিক তাপের জন্য ডেল্টা কিউ সমান সমান nc ডেল্টা থিটা। এখন এই দুইটাকে যদি আমি ইকুয়াল করি তাহলে দাঁড়াবে nc ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু ms ডেল্টা থিটা। তাহলে এখান থেকে ডেল থিটা ক্যান্সেল আউট করা যায়, দেন আমরা বলতে পারি c বাই s সমান সমান m ডিভাইডেড বাই n। এখন n সমান সমান আমরা জানি ভর ডিভাইডেড বাই আণবিক ভর, তাহলে এখান থেকে m সমান সমান বলা যাবে মোল সংখ্যা ইনটু তার আণবিক ভর। এখন এইটা যেহেতু লেখা যায় তাহলে আমরা এই ভরটাকে এখানে বসাতে পারি। যদি এখানে বসাই তাহলে দাঁড়াবে c ডিভাইডেড বাই s ইজ ইকুয়াল টু মোল সংখ্যা ইনটু আণবিক ভর ডিভাইডেড বাই n। তাহলে n কাটাকাটি যাবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি মোলার আপেক্ষিক তাপ সমান সমান আপেক্ষিক তাপ ইনটু তার আণবিক ভর। এটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক, যেখানে m হচ্ছে তার আণবিক ভর। এখন আমরা আলোচনা করব ভিন্ন ভিন্ন পদ্ধতির জন্য মোলার আপেক্ষিক তাপ নিয়ে। আমরা জানি গ্যাসের ভিন্ন ভিন্ন পদ্ধতির জন্য মোলার আপেক্ষিক তাপের মান ভিন্ন ভিন্ন রকম হয়। তাহলে ভিন্ন ভিন্ন পদ্ধতির প্রথম প্রসেসটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া অথবা আইসোথার্মাল প্রসেস। আমরা জানি যে প্রক্রিয়ায় টেম্পারেচারের মান কনস্ট্যান্ট থাকে ওই প্রক্রিয়াকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তাহলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ C ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল্টা কিউ ডিভাইডেড বাই n ইন্টু ডেল্টা টি। যেহেতু টেম্পারেচারের মান কনস্ট্যান্ট তার মানে টেম্পারেচারের পরিবর্তনের মান হবে 0। এবার কোনো কিছুকে যদি আমি 0 দ্বারা ভাগ করি তাহলে এর মান হয় ইনফাইনাইট। দ্যাট মিন্স সমুষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপের মান হয় ইনফাইনাইট। নেক্সট আমরা আলোচনা করব রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা এডিয়াবেটিক প্রসেস নিয়ে। তো এই প্রসেস সম্পর্কে এখনো আমাদের বিস্তারিত আলোচনা করা হয়নি, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এটা টার্ম সম্পর্কে একটু জেনে নিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ এর মান স্থির থাকে, কিউ এর মান স্থির অথবা কনস্ট্যান্ট থাকে। যদি তাপ কিউ এর মান কনস্ট্যান্ট থাকে দ্যাট মিন্স এই প্রক্রিয়ায় তাপের আদান প্রদান অর্থাৎ ডেল্টা কিউ এর মান হয় 0।
তাহলে আমরা এখান থেকে ডেফিনেশন বলতে পারি যে প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না সেই প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যদি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করতে হয় তাহলে C = আমরা জানি ডেল্টা কিউ ডিভাইডেড বাই N ইন্টু ডেল্টা টি। যেহেতু ডেল্টা কিউর মান হচ্ছে 0, দ্যাট মিন্স C এর মান দাঁড়াবে 0। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপের মান সবসময় 0 হবে। এখন আমরা আলোচনা করব স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ নিয়ে। যেহেতু আয়তন স্থির থাকবে তার মানে প্রসেসটার নাম হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তাহলে এখান থেকে যদি আমি মোলার আপেক্ষিক তাপের ডেফিনেশন করতে চাই তাহলে আমরা বলতে পারি আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ আমরা মোলার আপেক্ষিক তাপ সমান সমান জানি C = dQ ডিভাইডেড বাই N ইন্টু dt। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি বলবো, জাস্ট এখানে আয়তনের সিম্বলটা দিয়ে দিব, অর্থাৎ CV = dQ ডিভাইডেড বাই N ইন্টু dt। তখন সিভিটা নির্দেশ করবে কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এর ইউনিটটা লেখা যাবে না, এর একক বা ইউনিট আমরা বলতে পারি জুল পার মোল কেলভিন, অথবা লেখা যাবে জুল পার মোল ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা বলা যাবে ক্যালোরি পার মোল কেলভিন, অথবা লেখা যাবে ক্যালোরি পার মোল ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে যদি আমি ডিকিউ লিখতে চাই তাহলে ডিকিউ = আমরা বলতে পারি NCV ইন্টু ডিটি। তাহলে এটা হচ্ছে তার স্থির আয়তনে তাপ এবং এটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন আমরা যদি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ CV এর মান ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে প্রথমে আসতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। তাহলে আমরা লিখতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি dQ = du প্লাস dW, যেখানে dQ হচ্ছে তাপের পরিবর্তন, du হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং dW হচ্ছে কাজের পরিবর্তন। এখন আমরা যদি স্থির আয়তনের জন্য dQর মান লিখতে চাই তাহলে তা দাঁড়াবে NCV ইন্টু dt = duর মান আমরা জানি F/2 NR dt প্লাস dWর মান আমরা জানি P ইন্টু dV। যেহেতু স্থির আয়তনে জন্য আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি তাই আমরা জানি যে স্থির আয়তনে আয়তনের পরিবর্তন হয় 0, তার মানে এখান থেকে আমরা বলতে পারি স্থির আয়তনের জন্য dWর মান হবে 0। তাহলে এখান থেকে আমরা dt এবং dt ক্যান্সেল আউট করতে পারি এবং n ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি CV = F/2 ইন্টু R, যেখানে R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং F হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম অথবা স্বাধীনতার মাত্রা।
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতথ্য অধ্যায় থেকে আমরা জানি গ্যাসের স্বাধীনতার মাত্রার মান গ্যাসের পারমাণবিকতার উপর নির্ভর করে। কারণ এক পরমাণু যদি হয় তাহলে স্বাধীনতার মাত্রার মান একরকম হবে, দ্বিপরমাণুর জন্য স্বাধীনতার মাত্রার মান আরেক রকম হবে এবং ত্রিপরমাণুর জন্য স্বাধীনতার মাত্রার মান আরেক রকমের হবে। তবে এইখানে কথা হচ্ছে ত্রিপরমাণুর জন্য স্বাধীনতার মাত্রার মান দুই রকমের হতে পারে। যদি ত্রিপরমাণুর কৌণিক ওরিয়েন্টেশন হয়, পরমাণুগুলোর মধ্যে যদি কৌণিক ওরিয়েন্টেশন হয় তাহলে স্বাধীনতার মাত্রার মান একরকম হবে, এবং ত্রিপরমাণুর জন্য যদি সরলরৈখিক ওরিয়েন্টেশন হয় পরমাণুগুলোর তাহলে স্বাধীনতার মাত্রার মান আরেক রকম হবে। তাহলে আমরা কি জানি যে এক পরমাণুর জন্য গ্যাসের স্বাধীনতার মাত্রার মান হচ্ছে 3, দ্বিপরমাণুর জন্য গ্যাসের স্বাধীনতার মাত্রার মান হচ্ছে 5, ত্রিপরমাণুর কৌণিক ওরিয়েন্টেশনের জন্য গ্যাসের স্বাধীনতার মাত্রার মান হচ্ছে 6 এবং ত্রিপরমাণুর সরলরৈখিক ওরিয়েন্টেশনের জন্য গ্যাসের স্বাধীনতার মাত্রার মান হচ্ছে 7। আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের জন্য এক পরমাণু, দ্বিপরমাণু এবং ত্রিপরমাণুর কৌণিক ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে ত্রিপরমাণুর সরলরৈখিক ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব না। তার মানে আমাকে যদি ত্রিপরমাণুর কথা বলা হয় তাহলে সেটা আমরা ধরে নেব ওই ওরিয়েন্টেশনটা হচ্ছে কৌণিক ওরিয়েন্টেশন। এবার আমরা যদি সিবি এর মান নির্ণয় করতে চাই এক পরমাণু, দ্বিপরমাণু এবং ত্রিপরমাণুর জন্য, তাহলে কত দাঁড়াবে? প্রথমে আসি এক পরমাণুর জন্য সিবি এর মান হবে, এক পরমাণু জন্য সিবি এর মান হবে, যেহেতু এফ এর মান 3 তাহলে সিবি এর মান হবে 3/2r। এটা হচ্ছে এক পরমাণু গ্যাসের জন্য সিবি এর মান। যদি বলা হয় দ্বিপরমাণু গ্যাসের জন্য সিবি এর মান কত হবে, তাহলে আমরা বলতে পারি দ্বিপরমাণু গ্যাসের জন্য সিবি এর মান হবে 5/2 × r, কারণ দ্বিপরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। এবং যদি বলা হয় ত্রিপরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রার মান কত, তাহলে সেটা হচ্ছে 6 এবং সিবি এর মান হবে ত্রিপরমাণু গ্যাসের জন্য 6/2 × r। তাহলে এখান থেকে আমরা সিবি এর মান এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস এবং ত্রিপরমাণু গ্যাসের জন্য ক্যালকুলেট করতে পারি। আশা করি সবাই সিবি এর মানের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নিয়ে, অর্থাৎ আইসোবারিক প্রসেস বা সমচাপ প্রক্রিয়া। নামের মাধ্যমেই বুঝতে পারছি যে চাপ এখানে স্থির থাকবে। তাহলে মোলার আপেক্ষিক তাপের ডেফিনেশনটা কি দাঁড়াবে? চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা যদি মোলার আপেক্ষিক তাপ লিখতে চাই তাহলে লিখতে পারি C = dQ / N × dt। এখন যেহেতু বলা হয়েছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাই এর সিম্বলটা হবে CP। তাহলে এই CP = আমরা বলবো dQ / N × dt। তাহলে CPটাই হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন এর এককটা কি হবে? একক হবে আগের মতোই, সেটা হচ্ছে জুল পার মোল কেলভিন অথবা জুল পার মোল ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়াও আমরা প্র্যাকটিক্যাল ইউনিটে বলতে পারি ক্যালোরি পার
মোল কেলভিন অথবা ক্যালোরি পার মোল ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখান থেকে আমরা বলতে পারি যে ডিকিউ সমান সমান সিপি ইন্টু এনডিটি, যেখানে সিপি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন যদি প্রশ্ন করা হয় গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার মধ্যে কে বড় এবং কে ছোট, নাকি দুইটা মানই সমান হবে, তাহলে এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে হয় আমরা এই বিষয়টা দুইটা পদ্ধতির মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথম পদ্ধতি হচ্ছে থিওরিটিক্যাল ভাবে বোঝার চেষ্টা করব এবং তারপরের পদ্ধতিটা হচ্ছে আমরা এর ম্যাথমেটিক্যাল প্রুভমেন্টটা দেখব। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের মান স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা কি হবে? বেশি হবে। তো এটার জন্য আমরা দুইটা সিস্টেম রেডি রাখছি। এই সিস্টেমটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম, মানে এখানে ভলিউমটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কিভাবে থাকবে একটু পরে বলতাছি। এই সিস্টেমটাকে আমরা বলতাছি কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম, আর এই সিস্টেমটাকে আমরা বলতাছি কনস্ট্যান্ট প্রেসার সিস্টেম। এখন সবার মনে প্রথম একটা প্রশ্ন আসবে যে এটা আসলে কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম কিভাবে হয়। ধরেন এখানে আমি n মোল পরিমাণ গ্যাস রাখছি, n মোল গ্যাস। তো গ্যাসগুলো এখানে রাখা আছে, ধরেন আমরা ডট ডট দিয়ে বুঝাচ্ছি যে এখানে গ্যাস আছে। ওকে, তো এইখানে যে বডিটাকে আমরা ইউজ করছি, এই যে একটা বডি, এই বডিটা হচ্ছে রিজিড বডি। রিজিড বডি সম্পর্কে আমাদের আশা করি আইডিয়া আছে, এটা আমরা নিউটনীয় বলবিদ্যায় শুনে আসছি। রিজিড বডি কি? অনমনীয় বস্তু, যেটা হচ্ছে যে বাহির থেকে ফোর্স দিলে তার শেপ এবং সাইজের পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমি বাহির থেকে যতই এক্সটার্নাল ফোর্স দেই না কেন, এখানে এক্সটার্নাল ফোর্স বলতে আমি তাপ দেব, যেহেতু এটা তাপগতিবিদ্যা, তার মানে এখানে আমি কি করব? তার তাপ দেব। যদি তাপ দিই তাহলে এই যে আমি বডিটা নিয়েছি, এই বডিটার শেপ এবং সাইজের কোনো পরিবর্তন হবে না। যদি শেপ এবং সাইজের কোনো পরিবর্তন না হয় তাহলে এটা আমরা বলতে পারি না যে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম থাকবে। এর ভলিউমটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে, কারণ আয়তনে কোনো পরিবর্তন হবে না। আমি এখান থেকে তাপ দিতে পারি, যদি এখান থেকে তাপ দেই তাহলে এর শেপ এবং সাইজের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন না হয় তাহলে আমি এটাকে কি বলতে পারি? কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম। আর এটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট প্রেসার, এটা আমাদের কাছে পরিচিত। আমরা যখন কনস্ট্যান্ট প্রেসারে ওয়ার্ক ডান বের করেছিলাম সেখান থেকে কিন্তু কনস্ট্যান্ট প্রেসারের জন্যই বের করেছিলাম। ধরেন এখানেও আমরা n মোল গ্যাস রাখা হয়েছে, n মোল পরিমাণ গ্যাস রাখা হয়েছে। যদি n মোল পরিমাণ গ্যাস রাখা হয়, এখন গ্যাস রাখার পরে এর যে প্রেসারটা ছিল, এই প্রেসার অনুযায়ী পিস্টনটা এখানে ছিল, সাপোজ এখন যেই পজিশনে আছে এই পজিশনে ছিল। ওকে, এরপরে ঘটনাটা কি ঘটলো যে আমি এখানে হিট দিলাম। যদি আমি এখানে তাপ দেই তাহলে কি হবে? এই পিস্টনটা হচ্ছে মুভেবল পিস্টন, মানে হচ্ছে পিস্টনটা উপরে নিচে উঠতে পারে। এখন তাপ দিলে সেটা কি হবে? এই গ্যাসের যে অণুগুলো আছে এই অণুগুলোর মধ্যে প্রেসারটা বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। কিন্তু চাপ বেড়ে গেলে এখন যেহেতু এই পিস্টনটা আপ ডাউন করতে পারে, সেহেতু এই পিস্টনটা কোন দিকে যাবে? উপর দিকে যাবে। যদি উপর দিকে যায় তাহলে তার আয়তনের পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে প্রেসারটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যদি আয়তনের পরিবর্তন না হতো প্রেসার কিন্তু আর কনস্ট্যান্ট থাকতো না। আয়তনের পরিবর্তন হওয়ার কারণে প্রেসারটা কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তার পিস্টনটা ধরেন এখানে চলে আসছে, প্রেসারটা আগের অবস্থায় আছে, প্রেসারে কোনো চেঞ্জ হয় নাই। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমরা ওয়ার্ক ডানের সময় অ্যাপ্লাই করেছিলাম। তো এইটাকে আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট প্রেসার সিস্টেম।
আমি যদি এখানে আয়তনটাকে অপরিবর্তিত রেখে তাপ দিতে থাকি, হিট দিতে থাকি, তাহলে এইটার মধ্যে ঘটনাটা কি ঘটবে? এর মধ্যে এই যে এখানে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর মধ্যে গতিশক্তিটা বৃদ্ধি পাবে এবং যার ফলে এইখানে যে গ্যাসের টেম্পারেচার ছিল, এই টেম্পারেচারটা কি হবে? বেড়ে যাবে, তাই না? ধরেন টেম্পারেচারটা T1 থেকে বেড়ে গিয়ে T2 তে দাঁড়ালো। টেম্পারেচারটা কত থেকে কত বাড়ছে? T1 থেকে T2 এ বাড়ছে। এবং এখানে কি চাপ বাড়বে না? অবশ্যই এখানে কিন্তু চাপও বাড়বে, বাট সেই চাপ কি করতে পারবে না? এই বডিটাকে আপনার শেপ এবং সাইজের পরিবর্তন করতে পারবে না, কারণ আমরা কোন ধরনের বডি নিয়েছি? রিজিড বডি নিয়েছি। আচ্ছা, যদি শেপ এবং সাইজের পরিবর্তন না হয় তাহলে এখানে কোনো কাজ হবে? কাজ তো হবে না। তার মানে এখানে আমি তাপ দিলে সাথে সাথে কি হবে? এর তাপমাত্রাটা বাড়বে এবং চাপের পরিমাণ বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে কনস্ট্যান্ট ভলিউমে এই কাজটা ঘটতেছে। বাট কনস্ট্যান্ট প্রেসারে কি হচ্ছে? আমি যখন এখানে হিট দিচ্ছি, তখন কি হবে? এর টেম্পারেচার বাড়বে, অণুগুলোর গতিশক্তিও বাড়বে। এখন টেম্পারেচার বাড়লে এর মধ্যে চাপের পরিমাণটাও বৃদ্ধি পাবে। চাপের পরিমাণ বাড়লে এখন যেহেতু এটা কনস্ট্যান্ট প্রেসার, তখন কি করবে? এখানে যেহেতু একটা পিস্টন রাখা ছিল, এই পিস্টনটা কি করবে? উপরের দিকে আপ হবে। যদি উপরের দিকে আপ হয় তাহলে ধরেন কিছু সময় পরে পিস্টনটা এখানে চলে আসছে। যদি এইখানে চলে আসে তাহলে কি এর মধ্যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না এই পিস্টনটার? যদি ডিএস ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সেখান থেকে একটা ওয়ার্ক ডান হবে, এবং ওয়ার্ক ডান কিন্তু আমরা আগেই ক্যালকুলেট করে আসছি। আমরা জানি পি ইন্টু ডেল্টা বি হবে, কারণ প্রেসারটা কনস্ট্যান্ট। তাহলে এইখানে ঘটনাটা কি ঘটবে? এইখানে আমি যে তাপটা দেব, এই তাপের কিছু অংশ কি হবে? কাজে রূপান্তরিত হবে, আর কিছু অংশ কি হবে? এর তাপমাত্রা বাড়াবে। এখন এবার চিন্তা করেন, আমি এইখানে যে পরিমাণ তাপ দিয়েছিলাম এখানেও যদি সেম পরিমাণ তাপ দেই, এইখানে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে এখানে কি সেম পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে? অবশ্যই না, কারণ এইখানে আরো কম পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে। কেন? কারণটা হচ্ছে এইখানে তার তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত হয়েছে। তাহলে যদি আমাকে এইখানে একদম এই পরিমাণ টেম্পারেচার বাড়াইতে হয়, কনস্ট্যান্ট ভলিউমের সমান টেম্পারেচার বাড়াইতে হয়, তাহলে এই কনস্ট্যান্ট প্রেসারে কি করতে হবে? আমাকে আরো বেশি পরিমাণ তাপ দিতে হবে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে? বেশি পরিমাণ তাপ দিতে হবে। তাহলে আমি বলতে পারি, ধরেন এইখানে আমি দিচ্ছি Q2 পরিমাণ তাপ এবং এইখানে আমি দিচ্ছি Q1 পরিমাণ তাপ। তাহলে এইখানে আমার কি দাঁড়াবে? যে Q2 পরিমাণ তাপটা কি হবে? Q1 পরিমাণ তাপের তুলনায় বেশি হবে, এবং যদি বেশি হয় তখনই কি হবে? এদের টেম্পারেচারের পরিবর্তনটা সেম হবে। আদারওয়াইজ কি সেম হবে? আদারওয়াইজ তো সেম হবে না। তাহলে এইবার Q2 সমান সমান আমরা কি জানি? Q2 কোনটা ছিল? Q2 ছিল কনস্ট্যান্ট প্রেসারের জন্য। তাহলে কনস্ট্যান্ট প্রেসারের জন্য আমরা কি লিখতে পারি? N ইন্টু Cp ডেল্টা টি, অথবা T2 মাইনাস T1 বলতে পারি, ইজ গ্রেটার দেন অফ N ইন্টু Q1 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমের জন্য, তাহলে Cb T2 মাইনাস T1। এখন যেহেতু দুইটার গ্যাসেরই মোল সংখ্যা সেম, তাহলে N ক্যান্সেল আউট এবং তাপমাত্রার পরিবর্তনও সেম হবে, তাহলে এই তাপমাত্রার পরিবর্তনও ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি? Cp ইজ গ্রেটার দেন অফ Cb। Cp এর মান কি হবে? Cb এর তুলনায় বেশি হবে। এখন এই কথাটাই আমরা এখানে লিখে রাখছি, যেটা কি আয়তন স্থির রেখে কোনো গ্যাসের উপর তাপ প্রয়োগ করা হলে গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায়। তবে আয়তন স্থির থাকায় গ্যাসের কোনো বহিঃস্থ কাজ করতে পারে না। বাট চাপ স্থির রেখে যদি গ্যাসকে সমপরিমাণ তাপ, ওই পরিমাণ তাপ প্রয়োগ করা হয়, তাহলে ওই তাপ এর ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বহিঃস্থ কাজ সম্পন্ন করবে। তার মানে এখানে দুইটা প্রসেস হচ্ছে, এক হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বহিঃস্থ কাজ সম্পন্ন করবে।
এ কাজ করতে কিছু তাপ ব্যয় হবে, যার ফলে গ্যাসের তাপমাত্রা পূর্বের সমপরিমাণ বৃদ্ধি পাবে না। এখানে যে কাজটা হবে সেই কাজটা করতে কিছু পরিমাণ তাপ ব্যয় হবে, যার ফলে আমরা কি পাবো না, আগের মতো তাপমাত্রা বৃদ্ধি পাবো না। অতএব স্থির আয়তনে সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য স্থির চাপে গ্যাসে আরো কিছু পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে, যার ফলে সিপি এর মান সিবি অপেক্ষা বড় হবে। সবাই কি এটা বুঝতে পেরেছেন? তো এটা ছিল আমাদের ব্যাখ্যামূলক যে একটা প্রসেস, বাট এটাকে আমরা ম্যাথমেটিক্যালিও প্রুভ করতে পারি। ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুভ করতে পারি চলেন সেটাও দেখে নেই। সেটার জন্য আমরা কি ইউজ করব, আদর্শ গ্যাসের জন্য সিপি এবং সিবি এর মধ্যে রিলেশন বের করব, এবং এই রিলেশন থেকে আমরা দেখব যে সিপি এর মানটা কি হয়, সিবি এর তুলনায় বেশি হয়। তাহলে চলেন আমরা রিলেশনটা দেখি আদর্শ গ্যাসের জন্য। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি যে dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। তো এখানে যদি আমি চাপ স্থির রেখে ঘটনার কথা চিন্তা করি তাহলে কি দাঁড়াবে, dq সমান সমান কি বলবো আমরা, n cp ইন্টু dt। কখন, যখন চাপ স্থির রাখা হচ্ছে, এবং du কত আসবে, f/2 nr dt প্লাস dw এর মানটা কত হবে, p ইন্টু dv। চাপ স্থির, তাহলে এটা দাঁড়াবে, এটাকে আমরা বললাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এবার আদর্শ গ্যাসের জন্য যেহেতু বলা হয়েছে যে সিপি আর সিবি এর মধ্যে রিলেশন বের করব, ফর আইডিয়াল গ্যাস আমরা কি জানি, আইডিয়াল গ্যাসের জন্য জানি যে পিবি সমান সমান এনআরটি। তাহলে এখান থেকে বলতে পারি যে পিবি সমান সমান এনআরটি। এবার এই দুই পাশে যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দাঁড়াবে, আমি দুই পাশে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে দাঁড়াবে পি ইন্টু ডেল্টা ভি প্লাস বি ইন্টু ডিপি সমান সমান কি দাঁড়াবে, এন আর ডিটি দাঁড়াবে। আমি দুই পাশেই ডিফারেন্সিয়েশন করেছি। এখন দেখেন আমাদের যে প্রেসারটা নেওয়া হচ্ছে, এইখানে এই প্রেসারটা আমরা কোন ধরনের প্রেসার রেখেছি, কনস্ট্যান্ট প্রেসার রেখেছি। যদি কনস্ট্যান্ট প্রেসার হয় তাহলে এর পরিবর্তনটা কি হবে, শূন্য হবে। দ্যাট মিন্স এই টার্মটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পিডিবি সমান সমান কি বলতে পারি, এন আর ডিটি বলতে পারি। এবার এটাকে দিলাম 2 নাম্বার, এই 2 নংয়ের মানটা যদি আমি 1 নংয়ে বসাই তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে এন সিপি ডিটি ইজ ইকুয়াল টু f/2 nr dt প্লাস nr dt। এবার এখান থেকে কি কাটাকাটি যায় না, অবশ্যই কাটাকাটি যায়, n কাটাকাটি যায় সব জায়গা থেকে, n কেটে দিলাম, তারপরে dt কাটাকাটি যায়, dt ও কেটে দিলাম। তাহলে কি দাঁড়াবে এখানে, cp সমান সমান f/2 ইন্টু r, f/2 ইন্টু r প্লাস r। Am I right? তাহলে একটু আগে আমরা দেখে আসছি, কি দেখে আসছি, যে cb ইজ ইকুয়াল টু f/2r, তাই না? তাহলে এইটার জায়গায় আমি কি বসাতে পারি, cb বসাতে পারি। তাহলে এখান থেকে লেখা যায় cp সমান সমান cb প্লাস r। তাহলে এখান থেকে লেখা যায় cp মাইনাস cb ইজ ইকুয়াল টু r। এই যে এই লাইনটা আমরা পাচ্ছি, এই লাইনটাকে বলা হয় মেয়রস ফর্মুলা। কি বলা হয়, মেয়রের সূত্র। তাহলে এটা লিখে রাখতে পারেন, মেয়রস ফর্মুলা।
তো এই ফর্মুলা থেকে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে সিপি এর মানটা কি হবে, সিবি এর তুলনায় বেশি হবে। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে সিপি ইজ গ্রেটার দেন অফ সিবি। বোঝা যাচ্ছে? অর্থাৎ এটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখতে পারি, অথবা হচ্ছে যে একটু আগে যেভাবে বলে আসলাম সেভাবেও দেখতে পারি। এবং এই যে এক্সপ্রেশনটা পেয়েছি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এটাও খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। একটু আগে দেখে আসছি যে সিপি সমান সমান সিবি প্লাস আর। এখন সিবি মানে কি? সিবি মানে ছিল এফ বাই টু ইন্টু আর প্লাস আর। এবার এখান থেকে যদি আমি আর কমন নেই তাহলে কি দাঁড়াবে? আর কমন নিলে দাঁড়াবে যে এফ বাই টু প্লাস ওয়ান। এখন এটাকে যদি আমি লসাগু করি তাহলে দাঁড়াবে সিপি সমান সমান এফ প্লাস টু ডিভাইডেড বাই টু ইন্টু আর। তাহলে এইটাই হচ্ছে কি তার সিপি এর মান। এখন এই সিপি এর মানটাও তিন ধরনের হতে পারে, মনোঅ্যাটমিক গ্যাসের জন্য হতে পারে, ডাইঅ্যাটমিক গ্যাসের জন্য হতে পারে এবং অ্যাঙ্গুলার ট্রাইঅ্যাটমিক গ্যাসের জন্য হতে পারে, তাই না? তাহলে এই তিনটাই দেখি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক এবং ত্রিপারমাণবিকের জন্য কি কি হয়। এক পরমাণুর জন্য কি হবে? যেহেতু এক পরমাণুর জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান কত? 3। তাহলে এখানে কত দাঁড়াবে? 3 প্লাস 2 বাই 2, তার মানে 5 বাই 2 আর। তাহলে এখানে আমরা লিখতে পারি সিপি সমান সমান 5 বাই 2 আর। এটা কার জন্য? এক পরমাণু গ্যাসের জন্য। যদি আমি দ্বিপরমাণু গ্যাসের জন্য লিখি তাহলে দ্বিপরমাণুর জন্য কত জানি? এফ এর মান হচ্ছে 5। তাহলে 5 হলে এখানে কি লিখবো আমরা? সিপি সমান সমান 5 প্লাস 2, দ্যাট মিনস হচ্ছে 7 বাই 2 আর। আর যদি আমরা ত্রিপরমাণুর জন্য দেখি তাহলে ত্রিপরমাণুর জন্য 6, তাহলে 8 বাই 2 আর। সিপি সমান সমান 8 বাই 2 আর। এখন আমরা আলোচনা করব মোলার আপেক্ষিক তাপের অনুপাত নিয়ে, অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটার অনুপাত নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা জানি সিবি সমান সমান এফ বাই 2 ইন্টু আর, এফ বাই 2 ইন্টু আর, এবং সিপি সমান সমান এফ প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। এখন আমি যদি সিপি বাই সিবি এর রেশিওটা বের করতে চাই তাহলে লিখব সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু এফ প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু আর, এবং নিচে লিখব এফ বাই 2 ইন্টু আর। তাহলে এখান থেকে আর এবং আর ক্যান্সেল আউট যাবে এবং এই 2 এবং উপরের 2 ক্যান্সেল আউট যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এফ প্লাস 2 ডিভাইডেড বাই এফ, এবং এই সিপি বাই সিবি এর রেশিওটাকে বলা হয় গামা। তাহলে আমি বলতে পারি গামা সমান সমান এফ প্লাস 2 ডিভাইডেড বাই এফ। তাহলে এটাই হচ্ছে আমাদের গামার মান। তো এই গামার মান ডিপেন্ড করতেছে কার উপরে? ডিগ্রিজ অফ ফ্রিডমের উপরে। এখন আমরা জানি যে ডিগ্রিজ অফ ফ্রিডম বা গ্যাসের স্বাধীনতার মাত্রা এক পরমাণু গ্যাসের জন্য একরকম হয়
দ্বিপরমাণু গ্যাসের জন্য একরকম হয় এবং ত্রিপরমাণু গ্যাসের জন্য একরকম হয়। তাহলে আমরা এই গামার মানটা এখন তিনটা টাইপের গ্যাসের জন্যই ক্যালকুলেশন করব। যদি প্রথমে এক পরমাণু গ্যাসের জন্য ক্যালকুলেশন করি, তাহলে গামার মান দাঁড়াবে এফ এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা জানি এক পরমাণু গ্যাসের জন্য এফ এর মান হচ্ছে 3। তাহলে কত আসবে এখানে? 3 + 2 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গামার মান দাঁড়াবে 5/3 মানে 1.67। তাহলে এটা হচ্ছে এক পরমাণু গ্যাসের জন্য। এখন আমি যদি দ্বিপরমাণু গ্যাসের জন্য ক্যালকুলেশন করি, দ্বিপরমাণু গ্যাসের জন্য আমরা জানি ডিগ্রিজ অফ ফ্রিডমের মান হচ্ছে 5। তাহলে দাঁড়াবে 5 + 2 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 5 এবং যার ভ্যালু আসবে 1.4। তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার মান দাঁড়াবে 1.4। এবং আমি যদি ত্রিপরমাণু গ্যাসের জন্য গামার মান ক্যালকুলেশন করি, তাহলে দাঁড়াবে গামা ইজ ইকুয়াল টু, আমরা জানি ত্রিপরমাণু গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমের মান হচ্ছে 6। তাহলে দাঁড়াবে 8 ডিভাইডেড বাই 6 এবং যার রেশিও আসবে 1.33। এটাই হচ্ছে আমাদের গামার মান এক পরমাণু, দ্বিপরমাণু এবং ত্রিপরমাণু গ্যাসের জন্য। গামা সমান সমান আমরা দেখলাম F + 2 বাই F। তাহলে এখান থেকে আমি যদি F এর মান ক্যালকুলেট করতে চাই, আমরা গামা এবং F কে মাল্টিপ্লাই করব প্রথমে। তাহলে গামা টাইমস F ইজ ইকুয়াল টু F + 2 এবং F টাকে এই পাশে নিয়ে আসলে দাঁড়াবে গামা F মাইনাস F সমান সমান 2। তাহলে এখান থেকে যদি আমি F কমন নেই, তাহলে দাঁড়াবে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। দ্যাট মিনস F সমান সমান 2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু। F ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এবার এখান থেকে যদি আমি সিবি এর মানটা ক্যালকুলেট করি আবার, তাহলে সিবি ইজ ইকুয়াল টু আমরা জানি F ডিভাইডেড বাই 2 ইন্টু R। তাহলে F এর ভ্যালুটা এখানে ইনপুট করতে পারি। F এর ভ্যালুটা ইনপুট করলে দাঁড়াবে 2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু R। তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সিবি এর মান দাঁড়াবে R ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সিবি সমান সমান R ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এবার সিবি যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে সিপিও তো ক্যালকুলেট করতে পারার কথা। তাহলে সিপির মানটা কত দাঁড়াবে? আমরা সিপির মানটা খুব সহজেই ক্যালকুলেট করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আমরা জানি সিপি বাই সিবি সমান সমান গামা। তাহলে এখান থেকে আমি বলতে পারি সিপি ইজ ইকুয়াল টু গামা টাইমস সিবি। তাহলে গামার মান তো গামাই আমরা রেখে দিলাম, আর সিবির মান একটু আগে ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে
এখান থেকে সিপি এর মান দাঁড়ালো গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই দুইটা এক্সপ্রেশন ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, আশা করি এগুলো মাথায় রাখবেন। এবার এখান থেকে যদি আমি ইন্টারনাল এনার্জির কথা বলি, অভ্যন্তরীণ শক্তির জন্য যদি কিছু বলতে হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি ডিইউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ বাই 2 এন আর ডিটি। এখন স্থির আয়তনে অভ্যন্তরীণ শক্তির কথা বললে আমরা জানি স্থির আয়তনে যদি ক্লসিয়াসের মতবাদটা লিখি তাহলে দাঁড়াবে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন স্থির আয়তনে ডিডব্লিউর মান হচ্ছে 0, কারণ আয়তন স্থির, তাহলে আয়তনের পরিবর্তন 0 হবে, দ্যাট মিন্স ডিডব্লিউর মান 0 হবে। তাহলে এখান থেকে আমি ডিকিউ ইজ ইকুয়াল টু কত বলতে পারি, এন সিভি ইন্টু ডিটি। কেন সিভি লেখা হয়েছে, কারণ এটা স্থির আয়তনের জন্য, তাহলে এন সিভি ডিটি সমান সমান ডিইউ। এবার এখানে আমি যদি সিবি এর মানটা ইনপুট করি তাহলে দাঁড়াবে ডিইউ সমান সমান এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু ডিটি। এবার এন আর ডিটি এটা থেকে আমরা বলতে পারি পিভি সমান সমান এন আর ডিটি। তাহলে এখান থেকে লেখা যাবে ডিইউ সমান সমান ই ইন্টু ডিভি ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই এক্সপ্রেশনটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, এবং এইখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটাও ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন। আশা করি এগুলো আমরা মাথায় রাখবো। এখন আমরা দেখব গ্যাসের মিশ্রণের জন্য সিপি এবং সিবি এর মান। তবে একটা কথা জেনে রাখা উচিত, যখন টি তাপমাত্রায় এন সংখ্যক গ্যাসের মিশ্রণ করা হয় তখন অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকে। আর যেহেতু অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকে অর্থাৎ সেখানে তাপের আদান প্রদান হয় না, তাহলে অভ্যন্তরীণ শক্তির ধ্রুবক মানটা আমরা কত বলতে পারি, ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। এবার এখান থেকে যদি আমি মিক্সারের জন্য বা মিশ্রণের জন্য ইউর মানটা লিখতে চাই তাহলে কি লিখব, ধরে নিচ্ছি এন সংখ্যক গ্যাসের মিশ্রণ করা হচ্ছে, তাহলে N1 CV1 ইন্টু ডেল্টা টি প্লাস দ্বিতীয় গ্যাসের জন্য লিখব N2 CV2 ইন্টু ডেল্টা টি। এভাবে করে কত পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত, তাহলে কত দাঁড়াবে NN CVN ইন্টু ডেল্টা টি। তাহলে মিক্সারের জন্য যদি অভ্যন্তরীণ শক্তি লিখতে হয় আমরা জানি মিক্সারের জন্য অভ্যন্তরীণ শক্তি কত আসবে, সমস্ত মূল সংখ্যা ইন্টু সিভি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই সবগুলোর তুল্য মোলার আপেক্ষিক তাপ ইন্টু ডেল্টা টি ইজ ইকুয়াল টু N1 CV1 ডেল্টা টি প্লাস N2 CV2 ডেল্টা টি প্লাস ডট 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 NN CVN
ডেল্টা টি। তাহলে এখান থেকে আমি ডেল্টা টি ক্যান্সেল আউট করতে পারি। যদি ডেল্টা টি ক্যান্সেল আউট করা যায় তাহলে মিশ্রণের সিভি ইকুইভ্যালেন্টের মান দাঁড়াবে N1 CV1 N1 CV1 plus N2 CV2 plus NN CVN এবং ভাগ করব মোট মূল সংখ্যা দ্বারা। তাহলে মোট মূল সংখ্যা হবে N1 plus N2 plus NN। তাহলে এটাই হচ্ছে আমার মিশ্রণের সিভি ইকুইভ্যালেন্টের মান। সিমিলারলি আমি যদি এখান থেকে সিপি ইকুইভ্যালেন্টের মান লিখতে চাই তাহলে দাঁড়াবে সিপি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু N1 CP1, সিপির জায়গায় রিপ্লেস হবে কোনটা দ্বারা? সিপি দ্বারা। তাহলে N1 CP1 প্লাস N2 CP2 প্লাস NN CPN divided by N1 plus N2 plus NN। তাহলে এটাই হচ্ছে মিশ্রণের সিপি ইকুইভ্যালেন্টের মান। এখন আমরা জেনারেল প্রসেসের জন্য মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করব। জেনারেল একটা প্রসেস, ঠিক আছে? তো জেনারেল প্রসেসের জন্য যদি বের করতে চাই তাহলে বাই ফ্লট থেকে বের করতে পারি, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বের করা যায়। dq ইজ ইকুয়াল টু আমরা কি জানি? du প্লাস dw। ওকে, তো এখান থেকে আমরা জানি dq ইজ ইকুয়াল টু যদি বলা যায় তাহলে সেটা আমরা সিবি অথবা সিপি কোনোটাকে মেনশন করব না, বাট আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করব, মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? NC dt হবে ইজ ইকুয়াল টু কত? F/2 NR dt প্লাস dw কি হবে? P ইন্টু dB হবে, ঠিক আছে? তো এইখানে একটা জিনিস, এখানে আমরা কি ইউজ করেছি? কনস্ট্যান্ট প্রেসার। ওকে, তো একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আমি এটাকে একটা কথা লিখতে চাই, যেমন হচ্ছে এইটুকু জায়গা F/2 ইন্টু R, তাহলে সেটা কত দাঁড়াবে? সেটা দাঁড়াবে হচ্ছে সিবি। এখন এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি সিবি নিচ্ছি, সিবি তো স্থির আয়তনের জন্য, আবার এখানে প্রেসারটা হচ্ছে চাপ প্রেসার। এখন একই সাথে স্থির আয়তন স্থির চাপ, ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? আসলে কিন্তু ব্যাপারটা এমন না, এটা F/2 আরটাকে আমি সিবি দ্বারা রিপ্লেস করতেছি, আর কিছু না। ওই ভ্যালুটাকে, অর্থাৎ ওই টোটাল ভ্যালুটাকে আমি সিবি দ্বারা রিপ্লেস করতেছি। কথাটা কি বুঝতে পেরেছেন? এখানে আমি চাপ আয়তন স্থির রাখতেছি বা ইয়ে করতেছি তা না, এখানে জাস্ট F/2টাকে F/2 ইন্টু আরটাকে সিবি দ্বারা রিপ্লেস করা হচ্ছে। তাহলে সিবি দ্বারা রিপ্লেস করলে আমরা কি পাবো? NC dt is equal to CVN dt plus P into dV। তো এবার দেখেন কিছু কাটাকাটি যায় কিনা। কাটাকাটি তো যাবে না। এখন ডিটিটাকে আমি ভাগ করতে পারি, যদি ডিটিটাকে ভাগ করে দিই, দেখেন এই ডিটি আর এই ডিটি কাটাকাটি যাবে, আর এখানে ডিভাইড আকারে আসবে, এখানে একটা ডিটি ডিভাইড আকারে আসবে, তাহলে এখানে কি হবে? ডিবি বাই ডিটি হবে। আরেকটা জিনিস, যে এইখান থেকে এনটাকে আমি কাটাকাটি করতে পারি, তাহলে এই এন কাটাকাটি যাবে এবং এইখানে একটা ডিভাইড আকারে এন আসবে, অর্থাৎ পি বাই এন আসবে, তাই না? তাহলে দেখেন তো এই লাইনটা লেখা যায় কিনা, যে সি সমান সমান সিবি প্লাস পি বাই এন ইন্টু ডিবি বাই ডিটি। এটা হচ্ছে জেনারেল প্রসেসের জন্য আপনার মোলার আপেক্ষিক তাপের মান।
এখন আমরা একটি প্রশ্ন সমাধান করব, যেখানে বলা হয়েছে অক্সিজেন গ্যাসের জন্য B is proportional T cube, অর্থাৎ আয়তন তাপমাত্রার ঘন। মোলার তাপ ধারণ ক্ষমতা C এর মান কত হবে? অর্থাৎ এখানে জেনারেল C সম্পর্কে আমাকে জানতে চেয়েছে। তো প্রথমেই আসি আমরা যা দেওয়া আছে তা নিয়ে। given that B is proportional of T cube, তাহলে এখান থেকে আমি যদি প্রপোর্শনাল সাইনটা উঠাই, লিখতে পারি B is equal to K T cube। এবার আমি যদি জেনারেল ফর্মুলাটা লিখি, C is equal to CB plus P by N into dV by dt। তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য, যেহেতু অক্সিজেন গ্যাস হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের জন্য CB এর মান হচ্ছে 5/2R প্লাস P by N, এবং এখানে B এর জায়গায় আমি বসাতে পারি KT কিউব, তাহলে ddt of KT কিউব। এবার এটাকে যদি আমি T এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দাঁড়াবে 3KT স্কয়ার। এখন কি এর মানটা আমার অজানা মান, তাহলে আমি এই অজানা মানটা এখান থেকে লিখতে পারি K is equal to B divided by T cube। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসাতে পারি, যদি বসিয়ে দিই তাহলে দাঁড়াবে 5/2R plus P by N into 3V divided by T cube into T স্কয়ার। তাহলে T স্কয়ার এবং T কিউব কাটাকাটি যাবে, থাকবে একটা T। তাহলে এখান থেকে লেখা যায় 5/2R plus 3PV divided by NT। তাহলে PV divided by NT মানে হচ্ছে R। কেন? কারণ আমরা জানি PV সমান সমান nRT। তাহলে এখান থেকে বলতে পারবো PV divided by NT মানে হচ্ছে R। তাহলে এখান থেকে আমি লিখতে পারি C is equal to 5/2R plus 3R। তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দেই, তাহলে C এর মান দাঁড়াবে 11/2R। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা যে লাস্ট ম্যাথটি সমাধান করেছি, চাইলে আমরা এটি একটা স্মার্ট মেথডের মাধ্যমে সমাধান করতে পারি। তবে স্মার্ট মেথডের মাধ্যমে সমাধান করার আগে আমরা দেখব সেই মেথডটি আসে কোথা থেকে। কারণ ফিজিক্স তো মুখস্থ করার সাবজেক্ট না, আপনাকে প্রত্যেকটা স্টেপ যখন বুঝতে পারবেন তখন হচ্ছে সেগুলো আরো বেশি ক্লিয়ার হবে। ধরে নেই আমরা B is proportional of T to the power X। এখন এই X এর ভ্যালু যে কোনো নিউমেরিক্যাল হতে পারে, 1 2 3। আমরা যে ম্যাথটি করেছি সেখানে দেওয়া ছিল 3। তো আমরা এটা জেনারেল X এর জন্য বের করব। তাহলে আমরা লিখতে পারি B is proportional of T to the power X। এখন আমরা যদি সমানুপাতিক সাইন উঠাই, তাহলে সেখানে লিখতে পারি B is equal to K into T to the power X, যেখানে K হচ্ছে
সমানুপাতিক ধ্রুবক এবং k এর মানটা যদি বলি কত হবে তাহলে দাঁড়াবে k is equal to v divided by t to the power x। এবার আমি এটাকে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করব with respect to temperature। তাহলে dv by dt টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি এবং k into ddt of t to the power x। এবার এখান থেকে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে দাঁড়াবে dv by dt is equal to k into x t to the power x minus 1। এখন আমরা k এর ভ্যালুটা এখানে ইনপুট করতে পারি তাহলে dv by dt is equal to k এর ভ্যালুটা কত v divided by t to the power x into x। এবার এটাকে যদি ভেঙে লিখি একটু তাহলে লেখা যাবে t to the power x into t to the power minus 1। তাহলে এই t to the power x এবং এখানে t to the power x কাটাকাটি যাবে তাহলে থাকবে এখান থেকে dv by dt is equal to v by t into x। আমরা মোলার আপেক্ষিক তাপের সাধারণ ইকুয়েশন থেকে জানি c is equal to cv plus p by n into dv by dt। এবার এখানে যদি dv by dt এর মানটা বসিয়ে দেওয়া হয় অর্থাৎ b by t into x এর মান বসানো হয় তাহলে দাঁড়াবে c is equal to cv plus p by n into v divided by t into x। এবার এই জায়গাটা দেখে অবশ্যই আমরা চিনতে পারছি যে pv divided by nt মানে হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি c is equal to cv plus r into x এবং এটাই হচ্ছে আমাদের শর্টকাট মেথড। এবার এই শর্টকাট মেথডের মাধ্যমে আমি এর আগের প্রশ্নটা খুব সহজেই সমাধান করতে পারি। আমাদের প্রশ্নে দেওয়া ছিল b is proportional of t cube তাহলে x এর জায়গায় কত বসবে 3 বসবে। তাহলে আমি যদি c এর মান ক্যালকুলেট করতে চাই তাহলে c is equal to cv। তাহলে আমাদের আগের প্রশ্নে দেওয়া ছিল অক্সিজেন গ্যাসের জন্য তাহলে অক্সিজেন গ্যাসের জন্য cv এর মান হচ্ছে 5/2 into r। তাহলে এখানে দাঁড়াবে 5/2 into r plus r into 3। তাহলে এখান থেকে যদি আমি আবার ক্যালকুলেশন করি তাহলে c এর মান দাঁড়াবে 11/2 r এবং যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ এটাকে আমরা চাইলে শর্টকাট মেথডের মাধ্যমেও সমাধান করতে পারি। আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব যেখানে বলা হয়েছে পলিট্রপিক পদ্ধতির জন্য মোলার তাপ ধারণ ক্ষমতা c এর মান কত হবে। আমরা জানি পলিট্রপিক পদ্ধতিতে pv to the power x সমান সমান কনস্ট্যান্ট হয়। তো এখান থেকে যদি আমি এই পিটাকে চেঞ্জ করে লিখি তাহলে লিখতে পারি nRT by v into v to the power x সমান সমান কনস্ট্যান্ট ভ্যালু k। এখন পিটাকে আমি এটা দ্বারা কিভাবে রিপ্লেস করলাম কারণ আমরা জানি pv সমান সমান nRT। এখন আমি এটাকে আলাদা করে লিখতে পারি যেমন t into v to the power x minus 1 কারণ এই উপরে আছে v to the power x এবং নিচে আছে v। এটাকে আমরা লিখতে পারি v to the power x minus 1 সমান সমান
কনস্ট্যান্ট টার্ম কে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে n হচ্ছে মূল সংখ্যা যেটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং আরও হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটাও কনস্ট্যান্ট ভ্যালু। এখন এই কনস্ট্যান্ট ভ্যালুকে যদি কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা ডিভাইড অথবা মাল্টিপ্লাই করা হয় তাহলে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, এবং এখানে আমরা কনস্ট্যান্ট ভ্যালু কে ধরে নিচ্ছি। এবার এই টিটাকে আমি ওপাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে v⁴ x - 1 সমান সমান k ইন্টু টি ইনভার্স 1 হবে। এখন এই x - 1 কে যদি আমি ওপাশে পাঠিয়ে দিই তাহলে v = k ইন্টু t⁻⁻1 ডিভাইডেড বাই x - 1 হবে। এবার এই মাইনাসটাকে এটা দ্বারা মাল্টিপ্লাই করে দেব, তাহলে b সমান সমান k ইন্টু t⁻1 ডিভাইডেড বাই 1 মাইনাস x। এখন এটাকে আমি আমার জেনারেল ফর্মুলার সাথে কম্পেয়ার করব, কারণ আমরা জানি এই কেটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে b is proportional of t⁻1 ডিভাইডেড বাই 1 মাইনাস x লেখা যাবে। এবার একে যদি আমি জেনারেল ফর্মুলার সাথে কম্পেয়ার করি বা শর্টকাট মেথডের মাধ্যমে যদি লিখি তাহলে দাঁড়াবে c = cb প্লাস x ইন্টু r। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x, তাহলে আমরা লিখতে পারি c = cb প্লাস r ডিভাইডেড বাই 1 মাইনাস x। এটাই হচ্ছে পলিট্রপিক পদ্ধতির জন্য মোলার তাপ ধারণ ক্ষমতার মান। আনসার। আমরা আজকের লেকচারের সর্বশেষ ম্যাথটি সমাধান করব, যেখানে বলা হয়েছে সমমোলার পরিমাণ এক পরমাণু ও দ্বিপরমাণু গ্যাস মিশ্রণ করা হলো, মিশ্রণের সিপি, সিবি এবং গামার মান কত হবে। যদি প্রথমে আমরা সিবির মান নির্ণয় করতে চাই, যেহেতু মিশ্রণের জন্য বলা হয়েছে তাই আমরা সিবি সমান সমান বলতে পারি n1 cb1 প্লাস n2 cb2, যেহেতু এখানে দুটি গ্যাসের জন্য বলা হয়েছে তাই আমরা দুটি নিলাম, ডিভাইডেড বাই হবে n1 প্লাস n2। যেহেতু মূল সংখ্যা সমান তাই আমরা n1 এবং n2 সমান ধরে নিতে পারি, তাহলে n ইন্টু, যদি প্রথম গ্যাসের জন্য চিন্তা করি তাহলে প্রথম গ্যাসটি হচ্ছে এক পরমাণু গ্যাস, তাহলে এক পরমাণু গ্যাসের জন্য সিবির মান হয় 3/2r প্লাস n2 এর মান হবে n কারণ সমমোলার, এবং cb2 এর মান হবে দ্বিপরমাণু গ্যাসের জন্য 5/2r ডিভাইডেড বাই n1 প্লাস n2 মানে হচ্ছে 2n, যেহেতু সমমোলার মিশ্রণ করা হয়েছে তাই এখান থেকে n n কাটাকাটি করা যায়, এবং আমরা এখান থেকে বলতে পারি ক্যালকুলেশন করে cb সমান সমান 2r। এবার আমরা জানি cp মাইনাস cb সমান সমান r, তাহলে যদি cb এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিই তাহলে cp সমান সমান r প্লাস 2r লেখা যায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি cp এর মান হচ্ছে 3r। এবার গামার ভ্যালু লিখতে হলে আমরা জানি গামা সমান সমান cp ডিভাইডেড বাই cb, তাহলে cp এর মান হচ্ছে 3r এবং cb এর মান হচ্ছে 2r, তাহলে এখান থেকে আমি গামার মান পাবো 1.5। তাহলে আমি cb এর মান ক্যালকুলেট করে ফেললাম, cp এর মান ক্যালকুলেট করে ফেললাম এবং গামার মান ক্যালকুলেট করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
আশা করি আজকের লেকচারটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী লেকচারে। আল্লাহ হাফেজ।